আচ্ছা, তো দেখো, আজকে একটা চ্যাপ্টার স্টার্ট করছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়েভস। ঠিক আছে? তো তথাকথিতভাবে ওয়েভস হচ্ছে গিয়ে আমাদের যে বোর্ডসের যেরকমভাবে স্ট্রাকচার থাকে আর কি, ক্লাস 11-12-এ। তার মধ্যে ক্লাস 11-এ একদম শেষের চ্যাপ্টার হচ্ছে গিয়ে ওয়েভস। এবার ওয়েভস তোমরা আগেও পড়েছো, ক্লাস 8-এ বা 9-এ এইসব জায়গায় সাউন্ড ওয়েভস, ওয়েভস, অল্প বিস্তর সব জায়গায় একটু মেনশন থাকে। ঠিক আছে? কিন্তু ক্লাস 11-এর শেষের দিকে ওয়েভস থাকে, তোমার এসএইচএম এর পরে ওয়েভস থাকে বেসিক্যালি। ঠিক আছে? এবার সবাই বলে যে এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার। ঠিক আছে? এবং সেটা খুব একটা ভুলও বলে না। কিন্তু দেখো, গল্প হচ্ছে গিয়ে যতটা না কঠিন চ্যাপ্টারটা, ঠিক আছে, তার থেকে অনেক বেশি কঠিন মনে হয়। তার কারণ হচ্ছে গিয়ে আমরা কোন সময়ে চ্যাপ্টারটা করি। যখন ক্লাস 11-এ তুমি ভর্তি হচ্ছ, তখন প্রথমেই ভর্তি হওয়ার পরে মানে যে বিরাট বিরাট চ্যাপ্টার, তার বিরাট বিরাট ব্যাপার স্যাপার নিয়ে তোমাদেরকে ফিজিক্স পড়তে হয়। ঠিক আছে না? সেইখানে মানে ক্লাস 9-10-এর পরে যেরকম জাম্প হয় আর কি ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে এমনিতেই ব্যাপারগুলো অনেক কঠিন। সেরকম অতগুলো চ্যাপ্টার পড়ে আসার পরে যখন তোমার শরীর মন এক্সহস্টেড হয়ে গেছে, ঠিক আছে, ব্রেন এক্সহস্টেড হয়ে গেছে, তখন যদি এরকম একটা ভারী চ্যাপ্টার পড়ে, তো অবভিয়াসলি সেই চ্যাপ্টারটা তোমার কঠিনই লাগবে, সেটা স্বাভাবিক। কিন্তু সত্যি কথা বলতে ওয়েভস চ্যাপ্টারটা কঠিন অ্যাকচুয়ালি। ঠিক আছে? না, কঠিন এই নিয়ে মানে কোনো ইয়ে নেই, দ্বিধা নেই। এটা কঠিনই। দেখো, ওয়েভস ব্যাপারটা আমি বলি কঠিন কেন সেটা যদি বোঝো। আর নর্মালি ওয়েভস ব্যাপারটা খুব প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে গিয়ে পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত যে জিনিসপত্র আছে সেগুলো সবই কাঁপে, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে গিয়ে একটা ফেনোমেনা। ঠিক আছে? এটা একটা বৈশিষ্ট্য আর কি বলতে পারো, যেটা সব কিছুর মধ্যে রয়েছে। ঠিক আছে না? সব কিছুর মধ্যে এনার্জি রয়েছে এবং এনার্জির জন্য তারা অ্যাটমিক লেভেলে সবাই কাঁপে। এবং সেই যে কাঁপার জন্য আলটিমেটলি যদি কাছাকাছি কোনো মিডিয়াম থাকে, তো সেটার মধ্যে একটা ওয়েভ তৈরি হয়। ঠিক আছে? এবং যে কোনো জিনিসকে আলটিমেটলি বোঝার জন্য আলটিমেটলি এই ওয়েভ থিওরিটা খুব ইম্পর্ট্যান্ট থিওরি। বিকজ একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে ওয়েভস। ঠিক আছে? তো এই ওয়েভস নিয়ে চর্চা অনেকদিন ধরে চলছে। এবং শেষের দিকে যখন আলটিমেটলি মানে 1950s, 1920s, টেকনিক্যালি আর্লি 1900s, 1890s এরকম টাইমে ওয়েভ নিয়ে চর্চাটা অনেক বেশিই বেড়ে যায়। তার কারণ হচ্ছে তখন কোয়ান্টাম ফিজিক্স আসে। ঠিক আছে? তখন সার্ফেস করে কোয়ান্টাম ফিজিক্স। এবং কোয়ান্টাম ফিজিক্সকে মানে নর্মালি যখন আইনস্টাইন অনেক কথাবার্তা বলছেন, অনেক ভালো ভালো জিনিসপত্র বলছেন, ঠিক আছে না, রিলেটিভিটি বা এইসব জিনিসপত্র, তখন অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে আসে। ঠিক আছে? যে স্পেস টাইম ব্যাপারটা কী, কী করে এগুলোকে ঠিকঠাকভাবে বোঝা যাবে। ঠিক আছে? বিভিন্ন লোকে বিভিন্ন রকমের তত্ত্ব দেয়। ঠিক আছে? যে অ্যাটমিক লেভেলে আলটিমেটলি আমরা যদি জিনিসপত্রকে ভাবতে চাই, সেইগুলোকে আমরা কী করে ডেসক্রাইব করতে পারবো। ঠিক আছে না? সেই ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা উঠে আসে সেটা হচ্ছে গিয়ে ওয়েভস কনসেপ্ট। ঠিক আছে না? শডিঙ্গার এই নিয়ে প্রচুর কাজ করেন। ঠিক আছে? তারপরে আলটিমেটলি হাইজেনবার্গ এসব নিয়ে কাজ করেন। প্রচুর লোকে এগুলো নিয়ে কাজ করেন এবং কাজ করার পরে আলটিমেটলি ওয়েভ থিওরি, যেটা ওয়েভ মেকানিক্স বলো, ওয়েভ থিওরি বলো, এটা কিন্তু সাংঘাতিকভাবে ইমার্জ করে, বুঝতে পেরেছো? এবং মানে সেই কারণেই ওয়েভ ব্যাপারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিকজ ইটস ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? তো হ্যাভিং সেড দ্যাট, তো আমরা ওয়েভ চালু করি। ওয়েভ ব্যাপারটার তুমি ব্যাপারটা বোঝো যে ধরো তোমার কাছে একটা স্ট্রিং রয়েছে। ঠিক আছে? একটা নর্মাল ধরো তোমার কাছে একটা স্ট্রিং রয়েছে। ঠিক আছে? স্ট্রিংটা কোথাও একটা অ্যাটাচড রয়েছে। ঠিক আছে? এবং সেটার মধ্যে টেনশান রয়েছে। তুমি যদি সেই স্ট্রিংটাকে উপরে নিচে একটা এন্ডকে উপরে নিচে কাঁপাও, ঠিক আছে, নাড়াও, তাহলে আলটিমেটলি এইখানে একটা তোমার ওয়েভ এরকম এরকম তৈরি হবে। ঠিক আছে? যেরকম এইখানে একটা ছবিতে আমি দেখাচ্ছি আর কি। ঠিক আছে? ঠিক আছে না? এটা বেসিক্যালি গুচাইতের বই থেকে নেওয়া সমস্ত ছবি আর কি। তো সেই এইটা তুমি যদি এরকম কাঁপাও, তাহলে এরকম এরকম ওয়েভ তৈরি হবে। ওয়েভের কনসেপ্টে বুঝতে হবে যে আমরা যখন কোনো একটা এন্ডকে কাঁপাই, ঠিক আছে, পার্টিকেলগুলো কাঁপছে, পার্টিকেলগুলো কিন্তু মুভ করছে না। আমি হাত দিয়ে কাঁপানোর চোটে আর কি, পার্টিকেলগুলো কাঁপানোর চোটে আর কি, যে এনার্জিটা আমার হাতে রয়েছে, সেই এনার্জিটা আমি ওই স্ট্রিংটার মধ্যে বা যে কোনো মিডিয়ামের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা যখন দিচ্ছি তখন কি হচ্ছে, এনার্জিটা সামনের দিকে যাচ্ছে মিডিয়ামের মাধ্যমে। ঠিক আছে? কিন্তু মিডিয়াম ইটসেলফ কিন্তু যাচ্ছে না। ঠিক আছে? মিডিয়ামের যে প্রত্যেক কটা পার্টিকেল সেটা হয়তো একটা মোশন করছে ঠিকই, কিন্তু তার জন্য কিন্তু মিডিয়ামটা এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু সরছে না, বরং এনার্জিটা যাচ্ছে মিডিয়ামের মাধ্যমে। ঠিক আছে না? এই হচ্ছে গিয়ে ওয়েভ। ঠিক আছে না? ওয়েভের মাধ্যমে
বেসিক্যালি যাচ্ছে। এটা একটা মানে একটা উইয়ার্ড একটা ফেনোমেনা একটা, ঠিক আছে না, এইভাবে এনার্জি প্রোপাগেট করাটা, ঠিক আছে না, সেইটাই আলটিমেটলি অনেক কিছুকে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে, ঠিক আছে না। এইটা বুঝতে পারলে অনেক সুবিধা আর কি, ঠিক আছে। নেচারের অনেক যে আম, ধরন ধারণ কার্যকলাপ আর কি, সেটা বোঝার ক্ষেত্রে ওয়েভ ফেনোমেনা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেননা নেচারও অনেক সময়, বেশিরভাগ সময় আলটিমেটলি এনার্জিভাবে প্রোপাগেট করে ইটস থ্রু ওয়েভস, ঠিক আছে না। কেননা নর্মালি এনার্জি প্রোপাগেট করাটা, ঠিক আছে না, এনার্জিকে এক জায়গা থেকে পাঠানোটা খুব কঠিন হয়, কিন্তু ওয়েভের মাধ্যমে খুব সহজ হয়। তো এবার এই যে ওয়েভ, বিভিন্ন ধরনের ওয়েভ হয় আমরা জানি। তার মধ্যে একটা বেসিক হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা আমরা পরের বছর পড়বো ক্লাস 12-এ, ঠিক আছে। তো এই বছর যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার মেকানিক্যাল ওয়েভ আপাতত, ঠিক আছে। তো মেকানিক্যাল ওয়েভের জন্য একটা মিডিয়াম দরকার হয়, ঠিক আছে না, মেকানিক্যাল মিডিয়াম দরকার হয়। সেইখানে দু রকমের ওয়েভ হয়, ঠিক আছে না, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, একটা হচ্ছে গিয়ে লংজিটিউডাল ওয়েভ, আমরা চিন্তা করতে পারি আর কি, ঠিক আছে। এই অনেক রকমের তারতম্য আছে আর কি, একটা এটাই এক শেষ নয়, অনেক রকম অনেক কিছু আছে, তার মধ্যে আমি আপাতত ধরি ট্রান্সভার্স ওয়েভ আর লংজিটিউডাল ওয়েভ, ঠিক আছে। তো এই যে ট্রান্সভার্স ওয়েভ আর লংজিটিউডাল ওয়েভ, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েভ মানে কি, যেখানে ওয়েভটা যখন প্রোপাগেট করছে, তখন ওয়েভটা যেদিকে প্রোপাগেট করছে, ঠিক আছে, পার্টিকেলগুলো তার সাথে পারপেন্ডিকুলারলি নড়ছে, বুঝতে পেরেছো। ওয়েভের প্রোপাগেশনের ডাইরেকশান যেটা, এটা যেমন হচ্ছে গিয়ে ওয়েভের প্রোপাগেশনের ডাইরেকশান, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা যেমন হচ্ছে গিয়ে ওয়েভের প্রোপাগেশনের ডাইরেকশান এইটা, ঠিক আছে না। আর দেখো, পার্টিকেলগুলোকে নাড়াচ্ছি আমি উপর নিচে, ঠিক আছে না। টেকনিক্যালি স্পিকিং ওয়েভ প্রোপাগেশনের ডাইরেকশনের সাথে পার্টিকেলের নাড়াচাড়ার ডাইরেকশনটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো সেই কারণে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে না। আরেক ধরনের ওয়েভ হয় যেটাকে বলা হয় লংগিটিউডাল ওয়েভ, যেখানে ওয়েভের প্রোপাগেশন যেদিকে পার্টিকেলগুলো নড়েও সেদিকে, যেমন ধরো হচ্ছে গিয়ে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে, সাউন্ড ওয়েভের পার্টিকেলগুলো আলটিমেটলি সামনে পিছনে নড়ে, ঠিক আছে না। তো সামনে পিছনে নড়ে, কিন্তু ওয়েভটাও আলটিমেটলি সামনেই যায়, ঠিক আছে না। পার্টিকেলগুলো সামনে পিছনে নড়ছে, কিন্তু ওয়েভটাও আলটিমেটলি তোমার কম্প্রেশন, রেয়ারফ্যাকশান, এরকম এর মাধ্যমে, যেমন ধরো এইখানে বোঝানো হয়েছে, ঠিক আছে না, যে ধরো আলটিমেটলি পার্টিকেলগুলো আলটিমেটলি এটাকে মানে গ্রাফটা অন্য, ঠিক আছে, কিন্তু এইখানে পার্টিকেলগুলো নড়ছে, তার জন্য একটা কম্প্রেশন জোন তৈরি হচ্ছে, আবার একটা রেয়ারফ্যাকশন জোন তৈরি হচ্ছে, আবার একটা কম্প্রেশন জোন তৈরি হচ্ছে। এইভাবে ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে না, পার্টিকেলগুলো সামনে পিছনে ব্যাক অ্যান্ড ফোর্থ তোমার অসিলেটরি মোশন করছে বলে, ঠিক আছে না। তো এইটাকেই যদি আমি আলটিমেটলি কম্প্রেশন যেখানে বেশি, ঠিক আছে না, সেই জায়গাটাকে যদি আমি একরকম ধরি, ঠিক আছে না, বা রেয়ার ফ্যাকশন যেখানে বেশি সেই জায়গাটা একরকম ধরি, যেখানে কম্প্রেশন বেশি সেই জায়গাটাকে যদি আমি বলি যে ওইখানে মানে ওই ওই জায়গাটা যদি আমি কম্প্রেশনটাকে যদি এরকমভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি আর কি, ঠিক আছে। যেমন ধরো এইখানে ডিসপ্লেসমেন্ট হিসেবে দিয়েছে আর কি, ঠিক আছে, এখানে ডিসপ্লেসমেন্ট হিসেবে দিয়েছে লেফট টু রাইট, তাহলে সেখানেও একটা আমরা কিন্তু ওয়েভ পাই, যেখানে এটা হচ্ছে লংগিটিউডাল, যেদিকে ওয়েভটা যাচ্ছে সেদিকেও আলটিমেটলি পার্টিকেলগুলোও যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে মোরলেস হিসেব, ঠিক আছে না, ওয়েভের, ঠিক আছে। তো এবার ওয়েভের ক্ষেত্রে যে পার্টিকেলগুলো ওয়েভটা তৈরি করছে, সেই পার্টিকেলগুলো হচ্ছে গিয়ে তারা কিন্তু এসএইচএম করছে, ঠিক আছে না, মানে তারা কিন্তু সিম্পল হারমোনিক মোশনে রয়েছে, ঠিক আছে, অসিলেটরি মোশনে রয়েছে, পার্টিকেল ইটসেলফ অসিলেটরি মোশনে রয়েছে। তো পার্টিকেল অসিলেটরি মোশনে রয়েছে, কিন্তু তার জন্য ওয়েভটা প্রোপাগেট হচ্ছে কেন, ঠিক আছে না, এইটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। সেই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা বুঝে নেব যে দেখো, যে এইখানে যেরকম বলছি আমি ওয়েভের স্পিডের যে ডিসক্রিপশান, ঠিক আছে না, ওয়েভ স্পিড বলতে আমরা বুঝি যে ইলাস্টিক ফোর্স ফ্যাক্টর ডিভাইড বাই ইনার্শিয়াল ফ্যাক্টর, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যে কোনো মিডিয়ামের ইলাস্টিক ফোর্স ফ্যাক্টর, ঠিক আছে না, বা যদি তুমি স্ট্রিংয়ে চিন্তা করো, ঠিক আছে না, তো স্ট্রিংয়ের যে টেনশন রয়েছে, ঠিক আছে না, তো সেখানে তুমি বুঝতেই পারছো সেটা ইলাস্টিক ফোর্স ফ্যাক্টর, সেটা ডিভাইড বাই ইনার্শিয়াল ফ্যাক্টর মানে হচ্ছে কি স্প্রিংয়ের মাস বা সেরকম সামথিং, ঠিক আছে না। তো এবার ধরো লিকুইডে আমি যদি চিন্তা করি, তাহলে আলটিমেটলি আমরা বলবো ভেলোসিটি হচ্ছে গিয়ে কে বাই রো, যেখানে কে হচ্ছে গিয়ে বাল্ক মডিউলাস, ডিভাইড বাই রো হচ্ছে গিয়ে লিকুইডের ডেন্সিটি। সলিডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভেলোসিটি ইকুয়ালস টু গামা বাই রো, তো গামা হচ্ছে গিয়ে ইয়াংস মডিউলাস, ঠিক আছে না, ডিভাইড বাই রো হচ্ছে গিয়ে ডেন্সিটি। আবার গ্যাস এয়ারে গামা পি ডিভাইড বাই রো হয়, পি হচ্ছে গিয়ে প্রেশার, আর গামা হচ্ছে গিয়ে স্পেসিফিক হিটের, বেসিক্যালি স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেশার ডিভাইড বাই স্পেসিফিক হিট কনস্ট্যান্ট ভলিউম, এই দুটোর রেশিও, ঠিক আছে না। আর রো তো হচ্ছে গিয়ে ডেন্সিটি, ঠিক আছে না। আর ট্রান্সভার্স ওয়েভ ইন স্ট্রেস স্ট্রিংয়ের ক্ষেত্রে যেরকম এখানে লিখেছি ইলাস্টিক ফ্যাক্টর ডিভাইড বাই ইনার্শিয়াল ফ্যাক্টর, সেটা এখানে লেখা আছে
ভি ইকুয়ালস টু টি বাই এম, টি হচ্ছে গিয়ে টেনশন, এম হচ্ছে গিয়ে মাস। ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যখন আমরা চিন্তা করি তখন আমরা দেখি 1/μ ইন্টু এপসিলন হয়। এটা এখানে একটা হচ্ছে গিয়ে পারমিটিভিটি আর একটা হচ্ছে গিয়ে পারমিয়াবিলিটি, ঠিক আছে না? তো সেটা তো ক্লাস 12-এ পড়বো, এটা নিয়ে এখন চর্চা করছি না। তো ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে যখন ওয়েভটা প্রোপাগেট হয়, ঠিক আছে, তখন এই যে ধরো এসএইচএম একটা একটা পার্ট করছে, তো তখন হয় কি যে একটা পার্ট যদি আলটিমেটলি উপর নিচ করছে ধরো, ঠিক আছে, এইবার ধরো এই পার্টটা ধরো আমি এখানে চিন্তা করি, এটা যদি একটা বিডস ফর্মে চিন্তা করো, ঠিক আছে, এইটা একটা বিডস, তার সাথে হয়তো আরেকটা বিডস এখানে লেগে আছে, 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 তার সাথে হয়তো আরেকটা বিডস এরকম আছে, ঠিক আছে। তো এইটা যখন উপরে যাবে, ঠিক আছে না, তো তখন দেখো এইটা যতটা উপরে যাবে তার পরেরটা তো ততটা উপরে যেতে পারবে না। ধরো এটা যদি আলটিমেটলি এইখানে যায়, ঠিক আছে, এটা যদি এইখানে যায় তার পরেরটা হয়তো এতটা যেতে পারবে না, সে হয়তো এতটা যাবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তারপরেরটা হয়তো অতটা যেতে পারবে না, তার সেটা হয়তো এতটা যাবে, বুঝতে পেরেছো তো? এরকমভাবে জিনিসটা যাবে না, হবে না ব্যাপারটা, মানে প্রথমটা অতটা যাবে তার থেকে তো পরেরটা অতটা যাবে না। তবে আমি যদি এসএইচএম এর কনসেপ্টে চিন্তা করি তাহলে প্রথমটার যতটা আলটিমেটলি সে যতটা ফেজ বলো বা যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমি যদি এসএসএম এর কনসেপ্ট চিন্তা করি, অসিলারি মোশনটাকে যদি আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মতন করে ভাবি, ঠিক আছে না, তো আলটিমেটলি যখন এটা মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গিয়ে আবার মিন পজিশনে এসে আবার আরেকটা এক্সট্রিম পজিশনে গিয়ে আবার মিন পজিশনে ফেরত আসবে, তখন তো আলটিমেটলি আমরা চিন্তা করি যে 2π আলটিমেটলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে না? তো আমি যদি চিন্তা করি সে যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট প্রথমে হয়েছে, ঠিক আছে না, ওই প্রথম পার্টিকেল যতটা হয়েছে, ঠিক তার পরের পার্টিকেলটা নিশ্চয়ই ততটা হবে না, তার দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, ঠিক আছে না? তো এইটা যদি আমি বুঝি, মানে প্রথম পার্টিকেলটা নিরিখে যদি আমি পরের পার্টিকেলটার ফেজ ডিফারেন্সটাকে একটা ফর্মুলেশনের মাধ্যমে আমি যদি আলটিমেটলি বলতে পারি, তাহলে কিন্তু আমি ওয়েভের কথা বেসিক্যালি বলতে পারছি, ঠিক আছে না? ঠিক আছে না, যেটা সামনের দিকে এগোচ্ছে, মাথায় রয়েছে ব্যাপারটা? তো যা যা আমরা বুঝলাম সেটা যদি ওয়েবের ব্যাপারটা বুঝে থাকো, সেটা যদি তুমি এমনি একটু অন্যরকমভাবে চিন্তা করো, ঠিক আছে, জাস্ট ব্যাপারটা ধারণা করার জন্য। ধরো একটা মানে পুকুরের মধ্যে তুমি একটা একটা ঢেলা ছুঁড়েছো আর কি, বুঝতে পেরেছো? তো ঢেলাটা যেখানে গিয়ে পড়বে, ঠিক আছে না, তো এই ঢেলাটা এসে পড়ছে, ঠিক আছে না, তো তুমি এখানে ঢেলাটা ফেলছো আর কি, ঢেলাটা এসে এখানে পড়েছে, তো পড়লে পরে এইরকম রিপেলস তৈরি হবে, তাই না বলো? ঠিক আছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? এরকম রিপেলস তৈরি হবে, সেই রিপেলসগুলো সামনে মানে সাইডের দিকে এরকম সরতে থাকবে, তাই না বলো? তো এইটা হচ্ছে কি ওয়েভস, ঠিক আছে না? এবার এটা কেন হচ্ছে, তুমি যেখানটা ঢেলাটা ফেলেছো আর কি, ঠিক আছে না, চট করে যেখানটা পড়েছে আর কি, এই যে ঢেলাটা এখানটা পড়েছে না, বুঝতে পেরেছো তো? তো এবার এইখানে যখন ঢেলাটা পড়েছে তখন কী হচ্ছে, এই পার্টিকুলার জায়গায় যে ওয়াটার মলিকিউলটা ছিল সেইটাকে তুমি টেকনিক্যালি ডিসপ্লেস করে দিয়েছো, ঠিক আছে? এবার এই ডিসপ্লেস করাটা ওয়াটারটা ঠিক পছন্দ করেনি, ঠিক আছে? এবার ওয়াটারের মধ্যে কী আছে, ওয়াটারের মধ্যে সারফেস টেনশন আছে, সেই সারফেস টেনশনের জন্য আলটিমেটলি একটা পার্টিকেলের সাথে লেগে থাকে। তো সেই কারণে এবার এইখানে এই পার্টিকেলটা, এইখানে যে ওয়াটার পার্টিকেল সেটাকে যেহেতু তুমি নিচে পাঠিয়ে দিয়েছো, ঠিক আছে না, তো তখন আলটিমেটলি তার নিচে পাঠিয়েছো কী করে, ঢেলাটার মধ্যে একটা এনার্জি ছিল, কী এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি ছিল, যখন পড়ছে তার মধ্যে ভেলোসিটি ছিল, সেই এনার্জিটা ওই ওয়াটার মলিকুলটার উপরে গিয়ে পড়েছে, ঠিক আছে না? তো পড়াতে সেই এনার্জিটা ট্রান্সফার হয়েছে, এবার এই এনার্জিটা নিয়ে ও কী করবে, ঠিক আছে না? তো এনার্জিটার জন্য আলটিমেটলি এই যে পার্টিকেলটা, নিচের যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটা নিচে চলে গেল, ঠিক আছে না, তার জন্য সারফেস টেনশনের জন্য পরেরটা যদি অ্যাটাচ আছে সেইটা আলটিমেটলি তখন সেও একটু নিচে যেতে চাইবে, ঠিক আছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তখন কি হচ্ছে যে তুমি যদি ভাবো এই পার্টিকেলটা নিচে চলে গেল, এবার তার চোটে পরের পার্টিকেলটাও নিচে টানলো, ঠিক আছে না, এবার পরের পার্টিকেলটা তো কোনো সমস্যা, সে এবার উপরেও তো উঠতে চাইবে, তাই না বলো? আর ওই পার্টিকেলটা যখন ঢেলাটা তো নিচে চলে গেছে, তাই না বলো? এবার ওই পার্টিকেলটা আবার উপরে উঠতে চাইবে, ঠিক আছে না, তো ওই পার্টিকেলটা উপরে উঠতে এনার্জিটা তো ট্রান্সফার হলো, এবার সেটার জন্য আলটিমেটলি ওই পার্টিকেলটা উপর নিচ করার যে চিন্তাভাবনাটা করছে আর কি, তার জন্য এবারে এনার্জিটা জলের মধ্যে কোথায় যাবে, ঠিক আছে না? তো জল ওটাকে কী করবে, এই প্রত্যেক কটা পার্টিকেলকে এসএইচএমে উপর নিচ করিয়ে করিয়ে আলটিমেটলি জল এই এনার্জিটাকে কিন্তু বাইরের দিকে আলটিমেটলি রেডিয়ালি আউটওয়ার্ডস ওকে ট্রান্সফার করবে, এবং সেটা করার জন্য প্রত্যেক কটা পার্টিকেলকে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করতে থাকবে, বুঝতে পেরেছো? এসএইচএম দেবে বেসিক্যালি, ঠিক আছে না? তো এসএইচএম এর মাধ্যমে প্রত্যেকে তোমরা কি প্রত্যেক কটা পার্টিকেলই অল্প অল্প করে বেসিক্যালি ওই যে এনার্জিটা সেটা ডিস্ট্রিবিউট করে দিল, ঠিক আছে না? তো এবার এই ডিস্ট্রিবিউশনের জন্য আলটিমেটলি কিন্তু এই যে রিপেলসগুলো সামনের দিকে
এগোতে থাকবে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, বুঝতে পেরেছি, এবং সেটার জন্য আলটিমেটলি ওয়াটার রিপলসে তৈরি হবে এবং প্রত্যেকটা পার্টিকেল অ্যাকচুয়ালি এসএইচএম করবে। হ্যাঁ, প্রথমটা যতটা করবে তারপরেরটা একটু কম করবে, তারপরটা একটু কম করবে, এরকম চলতে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, সেটা একটা ব্যাপার। কিন্তু এইভাবে আলটিমেটলি এনার্জিটা কিন্তু বাইরের দিকে ট্রান্সফর্মড হবে, বুঝতে পেরেছো ফাইনালি। এই হচ্ছে গিয়ে ওয়েভ, ঠিক আছে না, এটাই সর্বক্ষেত্রে হয়, ঠিক আছে না, এটা নিয়েই যত চর্চা, ঠিক আছে না। তো সেইখান থেকে আমরা বুঝলাম তো তাহলে সেটা ট্রান্সভার্স ওয়েভ আর লংগিটিউডাল ওয়েভ, সেটা তো আমরা বুঝলাম, ঠিক আছে না। নেক্সট আমরা বুঝি যে এই লংগিটিউডাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভের মধ্যে পার্থক্য কী। দেখো ট্রান্সভার্স ওয়েভ, লংগিটিউডাল ওয়েভ, প্রথম কথা হচ্ছে গিয়ে when the motion of the particle of an elastic medium are perpendicular to the direction of propagation of the wave is known as transverse wave, যেটা আমি ডেফিনেশন হিসেবে প্রথমে বলেছিলাম, ঠিক আছে না। যদি আলটিমেটলি মোশন অফ দ্য পার্টিকেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্রপাগেশন অফ ওয়েভ, তাহলে ট্রান্সভার্স ওয়েভ। আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেম ডাইরেকশনে যদি আলটিমেটলি হয় when the motion of the particle of an elastic medium are parallel to the direction of propagation of the wave is known as longitudinal wave। এটা হচ্ছে গিয়ে এক নম্বর পার্থক্য। দ্বিতীয় হচ্ছে গিয়ে when transverse waves propagate through a medium, crest and troughs are formed, ঠিক আছে না। এটা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে মানে পিক আর ভ্যালি তৈরি হবে, ঠিক আছে, এরকম পিক আর ভ্যালি তৈরি হয়, বুঝতে পারছি। এটাকে তুমি ভ্যালি চিন্তা করো, ঠিক আছে না, এটাকে তুমি যদি পিক চিন্তা করো, এরকম আর কি, ক্রেস্ট অ্যান্ড ট্রাউ, ঠিক আছে না। তো তৈরি হবে when longitudinal waves propagate through the medium, compression and rarefaction are formed। তো সেক্ষেত্রে আমরা লংগিটিউডালের ক্ষেত্রে এরকম আলটিমেটলি কম্প্রেশন জোন তৈরি হবে, তারপরে আলটিমেটলি রেয়ার ফ্যাকশন তৈরি হবে, তারপরে আবার কম্প্রেশন তৈরি হবে, তারপর আবার রেয়ার ফ্যাকশন, এরকম যে তৈরি হয় আর কি, ঠিক আছে। এটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে হয়, ঠিক আছে না। এটা যেমন তুমি ওয়াটার রিপলসের ক্ষেত্রে দেখছিলে, এটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে দেখছো, ঠিক আছে না। তো এটা হচ্ছে কথা। দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু consecutive crest and consecutive trough gives the wavelength of transverse wave, ঠিক আছে না। এই দুটো, এইটা যেমন একটা পিক, তারপরে আবার যদি আরেকখানা পিক যখন উঠবে আর কি, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা ওয়েভ লেন্থ হিসেবে বলি। সিমিলারলি দুটো আলটিমেটলি এরকম কম্প্রেশন জোনের মধ্যে যে পার্থক্য, সেটাকেও আমরা আলটিমেটলি ওয়েভ লেন্থ হিসেবে ডিফাইন করি। সেটা লংজিটিউডের ক্ষেত্রে, আর আগেরটা হচ্ছে গিয়ে যেটা এইটা দেখালাম, সেটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সভার্সের ক্ষেত্রে, ঠিক আছে। দ্য ট্রান্সভার্স ওয়েভস ক্যান নট ট্রাভেল থ্রু গ্যাস, ঠিক আছে না, ঠিক আছে। কেন সেরকম কেন হয়, তার কারণ হচ্ছে গ্যাসের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস নেই, ঠিক আছে না, এটা একটা ঝামেলা, ঠিক আছে না। তারপর লংজিটিউডাল ওয়েভস ক্যান ট্রাভেল থ্রু এনি মেটেরিয়াল মিডিয়াম, ঠিক আছে না। তারপরে হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভস ক্যান বি পোলারাইজড আর লংজিটিউডাল ওয়েভস ক্যানট বি পোলারাইজড, ঠিক আছে না। এটা নিয়ে আমরা পরে চর্চা করবো, আপাতত মনে রাখো, ঠিক আছে না। এই হচ্ছে কি মোরালেস হিসেবে, ঠিক আছে না। নেক্সট আমরা যেটা বুঝবো, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা নেক্সটটা পরের ভিডিওতে করি, এটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে।